অনেকদিন আগের কথা। সোনাদিয়া নামে এক রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিল সোমনাথ সেন। রাজা সোমনাথ সেন যেমন ছিলেন সম্পদশালী, তেমনই ছিলেন অহংকারী। তার মায়াদয়া বলতে কিছুই ছিল না, ছিল শুধু মাথা ভরা উদ্ভট বদবুদ্ধি। একদিন রাজা সিংহাসনে বসে মন্ত্রীকে বলল, আচ্ছা বলো তো মন্ত্রী, আমার কি নেই? মহারাজ, আপনার তো সব কিছুই আছে। এই ধরুন, আমাদের মতো বিশ্বস্ত কর্মচারী, দেবীমার মতো দয়ালু রানী, মহেন্দ্রের মতো আদরের ছোট ভাই, এছাড়া তো অর্থ সম্পদ থেকে শুরু করে সবই আছে। কোথাও আপনার কোনো কমতি নেই। ভালো করে বুঝে বলো, নয়তো কঠিন শাস্তি পেতে হবে। মহারাজ, আমি বুঝে শুনেই বলছি, তাই শাস্তি পাওয়ার ভয় আমার নেই। বেশ, তাহলে পুরো রাজ্যে ঘোষণা দাও, আমার যা নেই তা যদি কেউ এনে দিতে পারে তাহলে তাকে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেওয়া হবে। আর যদি সে আমার থেকে একই জিনিস নিয়ে আসে তাহলে তার মাথা কেটে নেওয়া হবে। যথাজ্ঞা মহারাজ, আমি আজই সারা রাজ্যে ঘোষণা করার ব্যবস্থা করছি। মন্ত্রী রাজার কথা মতো সারা রাজ্যে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করে। ঘোষকেরা পুরো রাজ্যে ঘোষণা দেওয়া শুরু করে। শুনুন শুনুন শুনুন, মহারাজ ঘোষণা করেছেন যে মহারাজের যা নেই তা যদি কেউ মহারাজকে দিতে পারে তাহলে মহারাজ তাকে অর্ধেক রাজ্য দান করবে। আর যদি মহারাজের থাকা একই জিনিস নিয়ে কেউ মহারাজের সামনে দাঁড়ায় তাহলে শাস্তি স্বরূপ তার মাথা কেটে নেওয়া হবে। শুনুন শুনুন শুনুন। আমাদের রাজার যত সব উদ্ভট কর্মকাণ্ড, এতে যে সাধারণ প্রজাদের প্রাণ যায় তাতে তার কোনো যায় আসে না। সে শুধু শাস্তি দিতেই জানে। এমন কথা বলছো কেন গিন্নিয়া? এটাই তো সুযোগ, আমার এতদিনের স্বপ্ন এই রাজ্যের রাজা হওয়া। এই সুযোগে আমাকে এই স্বপ্ন পূরণ করতেই হবে। বলি কি, আপনার মাথাটা গেছে? ঘোষক কি বলে গেল শুনলেন না? যদি এমন জিনিস নিয়ে যান যা মহারাজের কাছে আছে তাহলে আপনার মাথা কেটে রাখবে। আরে আমার মাথাটা ঠিক আছে, শোনো, আমার কাছে যা আছে মহারাজের কাছেও তা নেই। সে কি, আপনার কাছে আবার কি আছে যা মহারাজের কাছে নেই? কেন জানো না? আমাদের 7 পুরুষের পূর্বের সবাই সেই সময় রাজার নায়েব ছিল, আর সেই সময় দামি সোনার চেয়ারটা তো আমার কাছে, সেটাই নিয়ে যাব। এমন চেয়ার রাজার কাছেও নেই। বলি কি, আপনার অত লোভ করতে হবে না। আপনি যেমন আছেন তেমনই থাকেন, আপনাকে রাজা হতে হবে না। লোভে পড়ে আমি আপনাকে হারাতে চাই না। এই শেষ বয়সে আপনাকে হারিয়ে আমি কি নিয়ে বাঁচবো? কেন? আমার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে থাকবে। এবার আমার রাজা হওয়ার স্বপ্ন পূরণ করতেই হবে। শুনুন শুনুন শুনুন, মহারাজ ঘোষণা করেছেন যে মহারাজের যা নেই তা যদি কেউ মহারাজকে দিতে পারে তাহলে মহারাজ তাকে অর্ধেক রাজ্য দান করবে। আর যদি মহারাজের থাকা একই জিনিস নিয়ে কেউ মহারাজের সামনে দাঁড়ায় তাহলে শাস্তি স্বরূপ তার মাথা কেটে নেওয়া হবে। শুনুন শুনুন শুনুন। বুড়ি, শুনলে মহারাজে কি ঘোষণা করেছে? হ্যাঁ, শুনলাম তো, কিন্তু এসব শুনে আমাদের লাভ কি? মহারাজের কোনো জিনিসের অভাব নেই বলেই এমন ঘোষণা করেছে। তাছাড়া মহারাজ কেন অযথা তার অর্ধেক রাজ্য অন্যকে দিতে যাবেন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু মহারাজের কাছে দামি স্বর্ণমণি মুক্ত থাকলেও আমাদের মতো ভাঙা থালা নেই। আমি যদি ভাঙা থালা নিয়ে যাই তাহলে মহারাজ আমার হাতে তার অর্ধেক রাজ্য তুলে দিতে বাধ্য হবে। শোনো, আমার অত অর্থের লোভ নেই। যার অর্থের লোভ আছে সে যাক, তোমার যাওয়ার দরকার নেই। তুমি কেন বুঝতে পারছো না? এমনিতেই তো আমাদের না খেয়ে থাকতে হয়, তাছাড়া আর কয়দিনই বা বাজব। একবার যদি আমার এই ভাঙা থালা কাজ করে তাহলে বাকি জীবনটা দুজন সুখে শান্তিতে কাটাতে পারবো। তোমার যা ভালো মনে হয় তাই করো, আমার কথা তো তুমি শুনবে না।
রাজার ঘোষণা শুনে রাজ্যের অনেক প্রজারা অনেক কিছু নিয়ে মহলের বাইরে এসে হাজির হয়। এরপর রাজা সিংহাসনে বসে এক এক করে সবার জিনিস দেখতে থাকে। মহারাজের জয় হোক। মহারাজ দেখুন, আমি আপনাদের জন্য কি নিয়ে এসেছি। কি এনেছেন আপনি? মহারাজ, এটা আপনার 7 পুরুষের পূর্বের সোনার চেয়ার। নিশ্চয়ই এই চেয়ার আপনার কাছে নেই। এবার তো আমাকে আপনার অর্ধেক রাজ্য দিতে হবে। মন্ত্রী, এই 7 পুরুষের পূর্বের চেয়ার কি আমার সত্যিই নেই? কি যে বলেন মহারাজ, অমন আরো 5টা চেয়ার তো আপনার ভোজের কক্ষেই রয়েছে। এইটা দিয়ে 6টা পূর্ণ হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। এটা তো আমার আগে মনে নেই। শোনো, তোমার এমন চেয়ার আমার আরো 5টা আছে। তার মানে তুমি হেরে গেছো। আর হেরে যাওয়ার শাস্তি কি নিশ্চয়ই জানো। ইয়ে মানে মহারাজ, আমার ভুল হয়ে গেছে। আমার রাজ্য চাই না। আমাকে ক্ষমা করুন। আমার প্রাণ ভিক্ষা দিন। না 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 না, তা হবে না। তুমি লোভে পড়ে এখানে এসেছো, তোমাকে ক্ষমা করা হবে না। প্রহরী, একে ধরে নিয়ে যাও আর এর মাথা কেটে রাখো। মহারাজ, আমার ভুল হয়েছে। আমি লোভে পড়ে ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করে দিন। প্রহরী, নিয়ে যাও আর একে শাস্তি দাও। আমি কখনো কাউকে ক্ষমা করি না। এরপর সেখানে হাজির হয় গ্রামের গরিব বৃদ্ধ রহিম। তার হাতে শুধু এক ভাঙা থালা। এ কি, তুমি সামান্য ভাঙা থালা নিয়ে এসেছো কেন? মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। এটাও তো আপনার বলা ঘোষণারই অংশ। আপনি ধনী, বিত্তবান, আপনার কাছে অনেক অর্থ সম্পদ আছে, কিন্তু এমন ভাঙা থালা আপনার কাছে তো থাকার কথা নয়। বাবা বাবা, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। আচ্ছা মন্ত্রী, এবার তুমি বলো, এমন ভাঙা থালা কি আমার নেই? কি যে বলেন মহারাজ, আপনার প্রাসাদের দাসদাসীদের খাবারের জন্য এমন শত শত ভাঙা থালা রয়েছে। ওই বুড়ো বেটা মনে হয় বুঝতে পারেনি, না বুঝেই চলে এসেছে। তাহলে কেমন হলো? তুমি তো আমার অর্ধেক রাজ্য নিতে পারলে না। এবার তোমার মাথাটা রেখে যাও। প্রহরী, ধরে নিয়ে যাওয়া হোক এই বৃদ্ধকে। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। বাড়িতে আমার বুড়ি আমার পথ চেয়ে রয়েছে। আমাকে মেরে ফেললে বুড়িকে দেখার মতো কেউ থাকবে না। আমাকে প্রাণ ভিক্ষা দিন। আমাকে প্রাণ ভিক্ষা দিন। আমার কাছে কোনো ক্ষমা নেই, রয়েছে শুধু সাজা। নিয়ে যাও ওকে। এভাবে দিনভর চলতে থাকে প্রতিযোগিতা। কিন্তু দিন শেষেও রাজ্যের কেউ তেমন কোনো জিনিস রাজার সামনে হাজির করতে পারে না যা রাজার কাছে নেই, যার ফলে সবাইকে রাজার সাজা মেনে নিতে হয়। পরের দিন রাজা মহলের বাইরে নির্জনে বসেছিল। তখনই সেখানে এক বৃদ্ধ বুড়ি রাজার সামনে গিয়ে দাঁড়ায়। এ কি, কে তুমি? আর এখানে এসেছো কেন? মহারাজ, আপনার ঘোষণা শুনে আপনার যা নেই তা নিয়ে এসেছি। তোমার কি মরবার শখ হয়েছে? না, আমার মরার শখ হয়নি। আমি সবাইকে বাঁচাতে এসেছি, আর আপনার যা নেই তাই আপনাকে দিতে এসেছি। শোনো বুড়ি, আমার কাছে সব আছে। তোমার এই পাতিলে পান্তা ভাত ছাড়া আর কি বা থাকবে? আর এরকম পান্তা ভাত আমার ঘোড়াদের খাওয়ানোর জন্য সব সময় আমার গোয়ালে রাখা থাকে। আমি জানি আপনার কোনো জিনিসেরই অভাব নেই, শুধু একটা জিনিসের অভাব আছে, আর তা হলো অনুশোচনা। আপনার সাজা হয় না বলে আপনার মধ্যে কোনো অনুশোচনা নেই, আর আমি আপনাকে সাজা দিয়ে আপনার মধ্যে অনুশোচনা জাগাতে এসেছি। তোর এত বড় সাহস, তুই আমাকে সাজা দিবি? আরে সাজা তো আমি দিই, এবার তোকে তেমনি সাজা দেব। আপনার মধ্যে থেকে এই অহংকারটুকু দূর করতেই আমি এসেছি। এ কি হলো? আমার এমন লাগছে কেন? তুমি এখন পাখি হয়ে যাবে, আর তোমার মধ্যে অনুশোচনা ফিরে না আসা পর্যন্ত তুমি পাখি হয়েই থাকবে। তুমি বাস্তব দেখে সবকিছু বুঝতে পারবে,
তোমার এই অহংকারের কোনো মূল্য নেই। তুমি সবাইকে যেমন আপন ভাবছো, সব কিছুকে যেমন স্থায়ী ভাবছো, অল্প সময়ের মধ্যেই তুমি বুঝতে পারবে কোনো কিছুই তোমার নয়। রাজা পাখি হয়ে যাওয়ার ঘটনা কেউ জানতে পারে না। কিছুক্ষণ পর রানী এসে দেখে রাজা সেখানে নেই। রাজাকে দেখতে না পেয়ে রানী মন্ত্রী ও যুবরাজকে ডাকতে থাকে। মন্ত্রী, যুবরাজ, তোমরা কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। কি হয়েছে মহারানী, কি হয়েছে? মহারাজকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মহারাজ কোথায়? মহারাজ তো এখানেই ছিল, হঠাৎ কোথায় গেল? কোথায় গেল মানে? তোমাকে না বলে দাদা তো কোথাও যায় না। এখন বলো, দাদা কোথায় গেছে? সত্যি বলছি যুবরাজ, আমি কিছুই জানি না। কিছুক্ষণ আগে মহারাজ আমাকে বলল সে এখানে একা থাকতে চায়, তাকে যেন কেউ বিরক্ত না করে। তাই আমি মহারাজকে এখানে রেখে দূরে গিয়েছিলাম। যেখান থেকে পারো তাড়াতাড়ি মহারাজকে খুঁজে বের করো। মহারাজ মহলের কোথাও নেই। ঠিক আছে মহারানী, আমি এখনই মহারাজকে খোঁজার জন্য বেরিয়ে পড়ছি। এরপর মন্ত্রী কিছু সেনা নিয়ে সারা রাজ্যে রাজাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও রাজাকে খুঁজে পাওয়া যায় না। রাজাকে খুঁজতে খুঁজতে 3 দিন পার হয়ে যায়। 3 দিন পরেও যখন রাজাকে খুঁজে পাওয়া যায় না, তখন রানী ও যুবরাজ ভাবতে থাকে, নিশ্চয়ই রাজাকে কেউ তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। এ সব কিছু পাখি হয়ে থাকা রাজা মহলের ওপরে দাঁড়িয়ে দেখছিল। কি খবর মন্ত্রী? তোমরা কি আমার দাদার খবর পেয়েছো? না যুবরাজ, আমরা কোথাও মহারাজকে খুঁজে পাইনি। আশেপাশে সকল রাজ্যে খোঁজ লাগিয়েছিলাম, এমনকি আমাদের পুরো রাজ্য খুঁজে দেখেছি, কোথাও মহারাজের কোনো খোঁজ মেলেনি। তাহলে এখন কি হবে মন্ত্রী? কে চালাবে এই রাজ্য? কেন যুবরাজ, আপনি তো আছেনই। আপনি সিংহাসনে বসে এই রাজ্য পরিচালনা করবেন, আমরাও এক নতুন রাজা পাবো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আজ থেকে আমি এই রাজ্য পরিচালনা করব। আমি হব এই রাজ্যের নতুন রাজা। আমার হুকুমে সব চলবে। অনেক দিনের স্বপ্ন এবার পূরণ হবে। এত সহজে আমার স্বপ্নের সিংহাসন আমি যে পেয়ে যাব তা ভাবতেও পারিনি। এসব কি বলছো যুবরাজ? তার মানে কি তুমি এতদিন এই সিংহাসন পাওয়ার সুযোগ খুঁজছিলে? তা নয়তো কি? আমি ছোট বলে কি সিংহাসনের ভাগ আমার নেই? দাদা এভাবে হারিয়ে না গেলে আমি যে করেই হোক এই সিংহাসন একদিন দখল করতামই করতাম। তাহলে এখন আমার কি হবে? কি আর হবে? আপনি রাজি থাকলে আগের মতো এই রাজ্যের রানী হয়ে থাকতে পারবেন। কি আমার গলায় মালা পরাতে আপনার কি কোনো সমস্যা আছে? না না, কি সমস্যা থাকবে? আমি তো চাই শুধু রানী হয়ে থাকতে। কে রাজা হলো তা দেখার দরকার আমার নেই। আমি আজই তোমার গলায় মালা পরাবো। তাহলে তো হয়েই গেল, আমরা নতুন রাজা নতুন রানী পেয়ে গেলাম। এবার হুকুম করুন মহারাজ, আমাকে কি করতে হবে? হ্যাঁ, আপনার প্রথম কাজ রাজকোষের হিসাব দেওয়া। যথা আজ্ঞা মহারাজ। দুষ্টু রানী, আমি নেই বলে তুই আমার নিজের ভাইকে বিয়ে করেছিস? তার মানে এতদিন তুই আমার সম্পদকে ভালোবেসেছিলি, আর মহেন্দ্র, তুই আমার নিজের ভাই হয়ে এত কিছু ভেবে রেখেছিস, আমি তো কখনো কল্পনাও করতে পারিনি। আমি হারিয়ে যাওয়া 3 দিন হয়েছে, এর মধ্যে তোরা আমাকে ভুলে গেলি। যুবরাজ আর তার রানীর বলা সব কথা ওপর থেকে রাজা শুনে ফেলে, যার কারণে রাজার মধ্যে অনুশোচনা আসতে শুরু করে। রাতের বেলা রানী রাজাকে ভুলে যুবরাজকে মালা পরাচ্ছিল। এই সুযোগে মন্ত্রী সেনাপ্রধানের সাথে মিশে রাজকোষের সোনাদানা সরাতে থাকে। এসব ঘটনা রাজা নিজে চোখে সবকিছু দেখে বুঝতে পারে কষ্ট কাকে বলে। পরের দিন সকালে রাজা বাগানে বসেছিল। এমন সময় সেই বুড়ি রাজার সামনে এসে হাজির হয়। কে রাজা, তোমার যা ছিল না তা কি পেয়েছো? তোমার সাজা তুমি কতটুকু অনুভব করলে? হ্যাঁ, আমার যা ছিল না আমি তা পেয়েছি। সত্যি আমার মধ্যে এমন অনুশোচনা ছিল না, আর আমি আমার সাজা পেয়েছি। তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, আমি নিজেকে বদলিয়ে নেব। ঠিক আছে, আমি সবকিছু আগের মতো করে দিচ্ছি।
কেউ বুঝতে পারবে না তোমার সাথে এমন কিছু হয়েছে। তুমি এভাবে 7 দিন পার করেছো। আমি তোমার হারিয়ে যাওয়া 7 দিন ফেরত দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। তুমি আমাকে সেই জিনিস দিয়েছো যা আমার ছিল না। এবার চাইলে তুমি আমার অর্ধেক রাজ্য নিয়ে নিতে পারো। না, আমি তোর রাজ্য চাই না। তুই তোর পাপের সাজার কথা মনে রাখিস। আমি চললাম। মহারাজ, আপনার কি একা থাকা হয়েছে? এবার কি প্রজাদের মহলে প্রবেশ করতে দেব? মন্ত্রীর কথায় রাজা বুঝতে পারে বুড়ি তার 7টা দিন ফিরিয়ে দিয়ে তাকে আগের সময়ে নিয়ে এসেছে, কিন্তু রাজা মন্ত্রীকে তা বুঝতে দেয় না। না, এখন থেকে আমি প্রজাদের বাড়ি যাব, আর তাদের সাজা দিতে নয়, তাদের দুঃখ ঘোচাতে। মহারাজ, এই অল্প সময়ের মধ্যে আপনার কি এমন হলো যে আপনি এমন কথা বলছেন? মন্ত্রী, আমার যা নেই আমি তা পেয়ে গেছি, তাই সবকিছু সেই অনুযায়ী নতুন করে সাজাবো। যথা আজ্ঞা মহারাজ। বুড়ির জাদুতে রাজা তার স্বপ্নের মতো 7টা দিন পার করে বুঝতে পারে অর্থ সম্পদ কখনো মানুষকে বাঁচিয়ে রাখতে পারে না। সে না থাকলে তার অর্থ সম্পদ কখনো তার থাকবে না। তাই রাজা এরপর থেকে নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে গড়ে তোলে আর রাজ্যের প্রজাদের সাথে মিলেমিশে থাকতে শুরু করে।